ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে শুরু হল জুলাই আন্দোলনে মানবতা বিরোধী অপরাধের মামলার বিচার। অভিযোগ স্বীকার করে রাজসাক্ষী হয়েছেন সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে সূচনা, বক্তব্য এবং সাক্ষ্য গ্রহণের দিন ঠিক করেন বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আরও জানাচ্ছেন হুমায়ুন চিস্তি। 2024-এর জুলাই আগস্টের উত্তাল সময়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি চলে। তাতে প্রায় ১৫০০ মানুষের প্রাণহানির পাশাপাশি আহত হন প্রায় ২৫,০০০ মানুষ। মানবতাবিরোধী অপরাধের তদন্ত শেষে শেখ হাসিনা ও তার অপরাধ সহযোগী সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে ১ জুন আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। উভয় পক্ষের শুনানি শেষে বৃহস্পতিবার শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের অব্যাহতির আবেদন খারিজ করে ৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন ট্রাইব্যুনাল। তিনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সংশ্লিষ্ট বাহিনীগুলোকে সুস্পষ্টভাবে নির্দেশ দিয়েছেন আন্দোলনরত ছাত্র জনতাকে হত্যা করার জন্য, নির্মূল করার জন্য লেথাল ওয়েপন বা মারণাস্ত্র ব্যবহার করে তাদের হত্যা করা এবং নির্মূল করার জন্য তার এই অর্ডার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের মাধ্যমে সমস্ত বাহিনীগুলোর কাছে কনভে করা হয়েছে। আওয়ামী লীগের কাছে কনভে করা হয়েছে, ছাত্রলীগ যুবলীগের কাছে কনভে করা হয়েছে এবং সেই নির্দেশের আলোকেই দেশব্যাপী জুলাই এবং আগস্টে ১৫০০ ছাত্র জনতাকে হত্যা করা হয়েছে, ২৫,০০০ মানুষকে আহত করা হয়েছে, যাদের মধ্যে চিরস্থায়ীভাবে অন্ধত্ব বরণ, চিরস্থায়ীভাবে অঙ্গহানি সহ নানান ধরনের মানবতা বিরোধী অপরাধ সংগঠন করার দায়ে তাদের বিরুদ্ধে সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটির আওতায় অভিযোগ গঠন করা হয়েছে। ৩ আসামির বিরুদ্ধে হত্যা, উস্কানি, ষড়যন্ত্র সহ মানবতাবিরোধী অপরাধের সুনির্দিষ্ট ৫টি অভিযোগ আনা হয়েছে। আগামী ৩রা আগস্ট সূচনা বক্তব্য উপস্থাপন ও ৪ আগস্ট সাক্ষ্য গ্রহণের জন্য দিন ঠিক করেছেন আদালত। আর আসামি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন রাজসাক্ষী হওয়ার আবেদন করলে ট্রাইব্যুনাল তা মঞ্জুর করেন। বাংলায় বললে রাজসাক্ষী, কিন্তু আমাদের আইনে যেটা বলা আছে অ্যাপ্রুভার, সেই হিসাবে তার আবেদন ছিল, সেই হিসাবে তিনি গণ্য হবেন। পরবর্তীতে তার বক্তব্যের মাধ্যমে যদি ট্রু এবং ফুল ডিসক্লোজার হয়, তখন এটা আদালতের ডিসক্রিশন অনুযায়ী আদালত তাকে ক্ষমা করতে পারেন বা অন্য কোনো আদেশ দিতে পারেন। তবে আসামিপক্ষের আইনজীবী বলছেন, একজনের দায় স্বীকারে সবার দোষ প্রমাণিত হয় না। শেখ হাসিনার আইনি লড়াই এখনো শেষ হয়নি। ১০ জন আসামির মধ্যে একজন স্বীকার করতে পারে, তার ভিতরে হয়তো কোনো রকমের অপরাধ থাকতে পারে তার ব্যক্তিগতভাবে, অন্য আসামিদের তো দোষ নাও থাকতে পারে। অতএব এর দ্বারা কীভাবে বুঝবো যে যিনি দোষ স্বীকার করেছেন সেই জন্য অন্যরাও সবাই দোষী, এটা বলা যাবে না। ২৪-এর গণঅভ্যুত্থানের ঠিক ১ বছরের মাথায় বিগত সরকারের প্রধানসহ ৩ জনের বিরুদ্ধে গণহত্যার বিচার শুরু হলো। অভিযোগ গঠনের একদিন আগে জুলাই গণহত্যা নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসির প্রতিবেদন এই মামলায় যোগ করেছে নতুন মাত্রা। আর আসামি সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের দোষ স্বীকার করে রাজসাক্ষী হওয়া মরার উপর খাড়ার ঘা হিসেবে দেখা দেবে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের জন্য। তবে আইনি লড়াই শেষ নয়, সবেমাত্র শুরু, এমনটি জানিয়েছেন আসামিপক্ষ। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। এবছর এসএসসি ও সমমান পরীক্ষার গড় পাশের হার ৬৮.৪৫%। জিপিএ 5 পেয়েছে ১,৩৯,০৩২ জন শিক্ষার্থী, যা গত বছর ছিল ১,৮২,১২৯। এবছর পাশের হার কমেছে ১৪.৯৫%। অসম প্রতিযোগিতার মানসিকতা থেকে সরে এসে মেধার প্রকৃত মূল্যায়ন করায় এবার পাশের হার ও জিপিএ 5 উভয়ই কমেছে বলে জানিয়েছে দেশের শিক্ষা বোর্ডগুলো। এদিকে ফলাফল প্রকাশের পরপরই নিজ নিজ প্রতিষ্ঠানে উল্লাসে মেতে ওঠেন কৃতী শিক্ষার্থীরা। মিজান শাহজানের রিপোর্ট। এই উল্লাস সাফল্যের। শিক্ষা জীবনে প্রথম পাবলিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়া শিক্ষার্থীদের দু চোখে হাজারো স্বপ্ন। টানা 10 বছরের অধ্যবসায়ের আনুষ্ঠানিক স্বীকৃতি মিলল মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষার ফল প্রকাশের মধ্য দিয়ে। সন্তানের সাফল্যে উচ্ছ্বসিত অভিভাবকরাও।
যেহেতু জার্নিটা ছিল 10 বছরের, আফটার 10 ইয়ার্স ভালোভাবে স্কুল লাইফটা শেষ করা, এই জন্য অনেক ভালো। আমি অনেক হার্ডওয়ার্ক করছি, আমি সারা রাত পড়ছি, আমার অনেক ভয় লাগছিল যখন আমি আসছি, এখন আমার অনেক খুশি লাগতেছে। আমার সাফল্যের কারণ আমার প্যারেন্টস, কারণ তারা সবকিছু ট্রাই করেছে যাতে আমার লাইফটি স্মুথ যায়। সে তার পজিশন ধরে রেখে এই জিপিএ 5 গোল্ডেন জিপিএ 5 নিয়ে বের হলো এখন স্কুল থেকে। অন্যান্য বছরের মতো সরকার প্রধানের কাছে ফলাফলের অনুলিপি হস্তান্তরের আনুষ্ঠানিকতা ছিল না এবার। 9টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি বোর্ড সহ 11টি বোর্ডের একযোগে প্রকাশিত ফলাফলে এবার কমেছে পাশের হার ও জিপিএ 5। বরাবরের মতো এবারও ছেলেদের তুলনায় এগিয়ে রয়েছে মেয়েরা। এবার রাজশাহী বোর্ডে সর্বোচ্চ পাশের হার 77.63%। এরপর রয়েছে যশোর বোর্ড 73.69%, চট্টগ্রাম 72.07%, সিলেট 68.57%, ঢাকা বোর্ডে 67.51%, দিনাজপুর 67.03%, কুমিল্লা বোর্ডে 63.60% এবং ময়মনসিংহ বোর্ডে 68.22%। সবচেয়ে কম পাশের হার বরিশাল বোর্ডে 56.38%। মাদ্রাসা বোর্ডে পাশের হার 68.09% ও কারিগরি বোর্ডে পাশ করেছে 73.63%। উত্তরপত্রের সঠিক মূল্যায়নে পাশের হার ও জিপিএ 5 কিছুটা কমলেও বিষয়টিকে ইতিবাচক হিসাবে দেখছে শিক্ষা বোর্ডগুলো। আমাদের মাইন্ডসেট ছিল পরীক্ষায় বসলেই পাস এবং জিপিএ 5। আমরা ওই বৃত্ত থেকে বেরিয়ে আসার চেষ্টা করেছি এবং যে কারণে আমাদের ছেলেমেয়েরা যা লিখেছে, যেভাবে উত্তর দিতে পেরেছে, সেভাবে সঠিকভাবে মূল্যায়ন হয়েছে। 11 বোর্ডের বিষয়ভিত্তিক ফলাফল বিশ্লেষণ করে দেখা গেছে এবার সবচেয়ে বেশি ভরাডুবি গণিতে। আগামীতে অকৃতকার্য হয়ে কোনো শিক্ষার্থী যাতে উচ্ছ্বাস বঞ্চিত না হয় সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার তাগিদ অভিভাবকদের। এই বাদ্যযন্ত্রের শব্দের মাধ্যমে এ সমস্ত কৃতি শিক্ষার্থীরা তাদের এবারের সাফল্যের কথাই তুলে ধরছেন না। তারা বলছেন তারা উচ্চ মাধ্যমিক এবং পরবর্তীতে উচ্চশিক্ষায় এমন সাফল্য বারবার আনতে চান, যে সাফল্যের মাধ্যমে তারা শুধু সনদ অর্জন করতে চান না, তারা দেশ ও দশের জন্য নিজেদেরকে আদর্শ মানুষ হিসাবে গড়ে তুলতে চান। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। টানা বৃষ্টি ও উজানের পাহাড়ি ঢলে ফেনী, নোয়াখালী সহ দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের কয়েকটি জেলায় বন্যা দেখা দিয়েছে। শতাধিক গ্রাম তলিয়ে যাওয়ায় ফেনীতে বৃহস্পতিবারের এইচএসসি, আলিম ও ভোকেশনাল পরীক্ষা স্থগিত করা হয়েছে। নোয়াখালী সদর, কবিরহাট ও কোম্পানিগঞ্জে কমপক্ষে 63,860টি পরিবার পানিবন্দী। টানা কয়েকদিনে ভারী বর্ষণে ভোগান্তিতে পড়েছেন কক্সবাজারে বেড়াতে যাওয়া পর্যটকরা। সাগরে ডুবে মারা গেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 2 শিক্ষার্থী। পাহাড়ি ঢলে তলিয়ে গেছে রাঙ্গামাটির লংগদু দীঘিনালা সড়ক। আশঙ্কা দেখা দিয়েছে ভূমিধসের। আমাদের প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে আরো জানাচ্ছেন আশিকুর রহমান। পাহাড়ি ঢল আর টানা বৃষ্টিতে ফেনীর মুহুরী, হালদা, সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি বিপদসীমার উপর দিয়ে বইছে। এসব নদীর আশপাশের গ্রামগুলোতে পানিবন্দী হয়ে পড়েছে কয়েক হাজার মানুষ। ভারী বর্ষণের কারণে ফেনীর বিভিন্ন এলাকায় রাস্তাঘাট পানির নিচে তলিয়ে গেছে। ফুলগাজী ও পরশুরামে নদীরক্ষা বাঁধের 20টি স্থানে ভেঙে 30,000-এরও বেশি মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে ফেনীতে আজকের এইচএসসি, আলিম ও ভোকেশনাল পরীক্ষা স্থগিত করা হয়েছে। নোয়াখালীতে বৃষ্টি কিছুটা কমলেও জেলা সদর, কবিরহাট ও কোম্পানিগঞ্জে কমপক্ষে 63,860 পরিবার পানিবন্দী রয়েছে। এরই মধ্যে এসব এলাকায় 466টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। জেলা প্রশাসক জানিয়েছেন জেলায় 9,000 স্বেচ্ছাসেবক প্রস্তুত রয়েছে। টানা কয়েকদিনের ভারী বর্ষণে ভোগান্তিতে পড়েছেন কক্সবাজারে বেড়াতে আসা পর্যটকরা। জোয়ারের পানি ও পাহাড়ি ঢলে প্লাবিত হয়েছে কক্সবাজারের উপকূলীয় এলাকার নিম্নাঞ্চল। এরই মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 3 জন শিক্ষার্থী সাগরে নেমে নিখোঁজ হন। গত দুদিনে 2 ছাত্রের মরদেহ ভেসে আসলেও এখনো একজন নিখোঁজ রয়েছেন। এখানে এসে দেখি 3 নম্বর ভিউ সংকেত, বেশি ঢেউ যাচ্ছে না, খুব স্বাভাবিক ঢেউ আসছে। টুরিস্ট পুলিশ জানিয়েছে সৈকতে বেড়াতে আসা পর্যটকদের সতর্ক করা হচ্ছে। আমরা পুলিশ সতর্ক অবস্থানে আছি, আপনারা আমাদের সতর্কতা নিন এবং নিজেদের বিপদ এড়িয়ে চলুন। পটুয়াখালীতে টানা বর্ষণে বিভিন্ন স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। ভেসে গেছে অসংখ্য ঘের ও পুকুরের মাছ। লঘুচাপের প্রভাবে উত্তাল রয়েছে কুয়াকাটা সমুদ্র সৈকত। পায়রা সমুদ্র বন্দর সহ দেশের সকল সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস।
টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে সড়ক পানিতে তলিয়ে যাওয়ায় রাঙামাটির লংগদু দীঘিনালা সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। গত 3 দিনের ভারী ও অতি বর্ষণের ফলে রাঙামাটির লংগদুর মাইনী নদীর পানি বৃদ্ধি পেয়ে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। বিচ্ছিন্ন বলা যেতে পারে লংগদু যাওয়ার যে রাস্তা রয়েছে, যে পরিমাণে বৃষ্টি হচ্ছে, যদি এরকম আরো বেশি হয়ে থাকে মানুষের আরো ভোগান্তি বেড়ে যাবে। যাত্রী বন্ধ করতেছে, কষ্ট হইতেছে চলাচল। মাইনে যাবো এখন ভাঙা ভাঙা যাইতে হয়। টানা বৃষ্টি ও উজানের পাহাড়ি ঢলে জামালপুরে যমুনা নদীর পানি বাড়তে শুরু করেছে। গত 24 ঘন্টায় বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে 8 সেন্টিমিটার বেড়ে বিপদসীমার 169 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। ইসলামপুর উপজেলার সাবধরি ইউনিয়নের কাছারিডোবা থেকে মণ্ডলপাড়া পর্যন্ত 3 কিলোমিটার এলাকা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। শরীয়তপুরে টানা বৃষ্টি ও পদ্মা নদীর স্রোতে ভাঙনের তীব্রতা বেড়েছে। ঘরবাড়ি সরিয়ে নিচ্ছেন নদীপাড়ের বাসিন্দারা। এরই মধ্যে জাজিরা উপজেলার পূর্ব নাওডোবা পদ্মা সেতু প্রকল্পের রক্ষাবাদের প্রায় 200 মিটার অংশ নদীতে ধসে পড়েছে। আশিকুর রহমান, এটিএন বাংলা।